নভেম্বরের 25 তারিখে কাতারে দোহায় অনুষ্ঠিত ভারত বাংলাদেশ আমেরিকার মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়েছে তা নিয়ে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নানান খবর আসছে। এমন খবরও কেউ কেউ দিচ্ছেন যার সঙ্গে বৈঠকের কোনো সম্পর্কই নেই। একটি চ্যানেলে বলতে শুনলাম ভারতের পক্ষে থেকে নাকি এই বৈঠকে হাজির ছিলেন উচ্চ স্তরের 3 জন ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS অফিসার। যিনি বলছেন কথা তার সম্ভবত জানা নেই যে ভারতের শেষ ICS অফিসার নির্মল কুমার মুখার্জি 1980 সালে চাকরি থেকে অবসর নেন। একটা কথা এই প্রসঙ্গে বলি, ভারতের প্রথম ICS অফিসার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ, আর শেষ ICS ছিলেন নির্মল মুখার্জি। দুজনেই বাঙালি। আজ বাঙালি IAS অফিসারের নাম খুঁজতে হলে দূরবীন লাগে। থাক সে কথা। কে কে ছিলেন দোহার মিটিংয়ে? না, কোনো টার্কিশ বা তুরস্কের আমির ছিলেন না, এটাও আবার দু একজন বলেছেন। তুরস্কে কোনো আমির নেই। বৈঠকে কাতারের পক্ষ থেকে ছিলেন সেখানকার আমির। ভারতের পক্ষে থেকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তিনি ওই বৈঠকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন 3 জন দোহা ভিত্তিক আমেরিকান কর্মকর্তা, আমেরিকার রাষ্ট্রদূতে, যারা রাষ্ট্রদূতের অফিসে হিসেবে যারা কাজ করেন, যারা নিরাপত্তা ও কূটনৈতিক কাজে নিয়োজিত। অন্যান্য উপস্থিতির মধ্যে কে ছিলেন? ছিলেন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি, কাতারের সাবেক স্টেট সিকিউরিটি এজেন্সির প্রধান, বর্তমানে কাতারের আমিরের অফিসে প্রধান নির্বাহী, মানে সবথেকে বড় অফিসার। তার পদবি হচ্ছে এখন হেড অফ আমিরি দিওয়ান, এবং সঙ্গে ছিলেন তার 1 জন কিংবা 2 জন সহকারী। নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এই বৈঠকের পুরো খুঁটিনাটি আমি অনেক পরিশ্রম করে এখন পেয়েছি। কারণ সরকারিভাবে ভারত বাংলাদেশ বা আমেরিকা কিংবা কাতারের পক্ষ থেকে কোনো কথা আধিকারিক স্তরে এখনও প্রকাশ হয়নি। তবে আমার মতোই বিভিন্ন নামি দামি, আমি যদিও অনামি, তবুও বিভিন্ন নামি দামি মিডিয়া তারা তাদের নিজস্ব সোর্স লাগিয়ে কিছু খবর বের করেছে। তাদের সঙ্গে আমি আমার পাওয়া খবরটা ক্রস চেক করেছি এবং তার ভিত্তিতেই এই প্রতিবেদন। মনে রাখবেন, এখানে গাল গল্প নেই, কল্পনার আশ্রয় নেই। প্রথমে 2 কথাই বলি এই বৈঠকের প্রেক্ষিত নিয়ে। কেন হলো এই বৈঠক? বৈঠকের প্রেক্ষিত ঠিক হয়েছিল দিল্লিতে কদিন আগে, নভেম্বরের 19-20 তারিখে অজিত ডোভাল এবং খলিলুর রহমানের মধ্যে হওয়া বৈঠকের সময়। সেখানে বাংলাদেশের জঙ্গি ক্রিয়াকলাপ দমনে ভারতের পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়। একটা ডেডলাইন পর্যন্ত বেঁধে দেন অজিত ডোভাল যে এই কদিনের মধ্যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি ভেঙে দিতে হবে, না দিলে সেগুলো ভাঙার ব্যবস্থা করবে ভারত নিজে। দ্বিতীয় কথা হয়েছিল বাংলাদেশে নির্বাচন নিয়ে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে। ভারত বলে দিয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না হলে ভারত সে নির্বাচন মানবে না এবং তার জন্যে যা করার ভারত করবে। একেবারে সোজা কথায় স্পষ্টাস্পষ্ট। এই 2 বিষয় ছিল দিল্লি বৈঠকের প্রধান আলোচ্য, তবে অন্যান্য বিষয়ও ছিল। তখনই ঠিক হয় এর ফলো আপ বৈঠক হবে কাতারের দোহায় 25শে নভেম্বর। সেটাই হয়েছে। এবং কাতারের দোহার এবারের বৈঠকের বিশেষত্ব হলো এই বৈঠকে আমেরিকা তার প্রতিনিধি পাঠিয়েছে সরকারিভাবে। দিল্লিতেও তার প্রতিনিধি ছিলেন, সার্জিও গড় ছিলেন, কিন্তু সেটা যেন তিনি সরকারিভাবে তিনি আসেননি, তিনি এসেছিলেন যেন দেখবার জন্যে। মধ্যস্থতাকারীর ভূমিকায় এবার কাতার সরকারের প্রতিনিধি, যিনি তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন মোবারক আল খুলাইফি। ধুরন্ধর গোয়েন্দা, CIA-এর মেডেল পেয়েছিলেন তিনি। বর্তমানে কাতারের আমিরি দিওয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন। খবরে প্রকাশ আমেরিকার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে এই খুলাইফির উপস্থিতিতে ডোভালের সঙ্গে অন্য জায়গায় এক প্রস্ত বৈঠক হয় খলিলুরের আলাদা করে। সেখানেই আলোচনার বিষয় এবং কি সিদ্ধান্ত হবে সেগুলো পাকা হয়ে যায়। পরে সেই অনুযায়ী ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তের সিলমোহর পড়ে।
গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে যে বিষয়গুলো, সেগুলো হলো বাংলাদেশের আগামী নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের স্থান ও শেখ হাসিনার ভবিষ্যৎ, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব, বাংলাদেশ ভারত সীমান্ত এবং পিপল টু পিপল সংযোগ এবং মানবাধিকার প্রসঙ্গ। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার পটভূমিতে আইন শৃঙ্খলা ও সুশাসন সংক্রান্ত আলোচনা। বৈঠকের সিদ্ধান্ত এবং কি হলো এবং যৌথ কর্মপদ্ধতি কি ঠিক হলো এটাই যে সন্ত্রাসবাদ প্রতিরোধে তথ্য ও গোয়েন্দা আদান প্রদান বাড়ানোর চুক্তি হয়েছে, যেটা বাংলাদেশ কিন্তু সম্প্রতি বন্ধ করে দিয়েছিল ভারতের সঙ্গে। এটা শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের এই ব্যাপারগুলো ছিল, এই কর্মপদ্ধতি আদান প্রদান, কিন্তু বর্তমানে বাংলাদেশের ইউনূস সরকার ওই আদান প্রদান সব কিছু করছেন পাকিস্তানের সঙ্গে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জে সমন্বিত যে কর্মপ্রয়াস, সেই ব্যাপারটা সেটাও যৌথভাবে করা হবে বলে এখানে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত, বাংলাদেশ, আমেরিকা এই তিন দেশের ত্রিপাক্ষিক উদ্যোগ এবং মধ্যস্থতাকারীর ভূমিকায় কারণ কাতারের প্রচুর বাংলাদেশি কাতারে কাজ করেন এবং কাতারের অনেক আছে, তাদের সহায়তা আছে বাংলাদেশে, তারা অনেক প্রজেক্ট আছে। এটা হলো আলোচনার সারমর্ম। সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনার পরিসর নেই, তাই দুটি মুখ্য বিষয়ের উপরে আলোচনা করব। নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কি সিদ্ধান্ত হলো এবং মৌলবাদ ও জঙ্গিবাদ ঠেকাতে বাংলাদেশ কি করবে বলে কথা দিল এই বৈঠকে। বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর বলছি, দ্য হিল এবং ভারত ও বাংলাদেশের বিভিন্ন দৈনিক এই বৈঠকের গুরুত্ব তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে আঞ্চলিক অস্থিতিশীলতা, সীমান্ত পরিস্থিতি ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ইস্যু এবং তার ফলে কি অবস্থা ঘটছে বাংলাদেশের, সেই বিষয়গুলো উত্থাপিত হয়। ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘু ও সীমান্ত নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে এবং এখানকার সারসংক্ষেপ ও বাস্তব প্রভাব কি। ত্রিপাক্ষিক বৈঠকটিতে ভারত আমেরিকা কাছাকাছি এলো এবং বাংলাদেশকে ভারত ও আমেরিকা তাদের মধ্যে নিয়ে বাংলাদেশের ভার ভারতের হাতে তুলে দিয়ে দিল এই দোহায়। এখানে দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিরাপত্তা, অর্থনীতি ও কৌশলগত দ্বন্দ্ব প্রশমনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হচ্ছে দোহার বৈঠককে। ভারতের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগিতায় এই ভারত বাংলাদেশ এই বিরাট অঞ্চলে অর্থনীতির গতিশীলতা এবং সন্ত্রাস বিরোধী কৌশলের দিকে এগিয়ে যাওয়া, পাশাপাশি গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং পিপল টু পিপল কূটনীতিতে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য আন্তর্জাতিক কভারেজ এই বৈঠকের ব্যাপারে দিয়েছে ফার্স্ট পোস্ট, ডেকান হেরাল্ড, দ্য হিল ইত্যাদি মিডিয়া এবং তারা সমস্ত ব্যাপারটাই ইতিবাচক বিশ্লেষণ করেছে। বিশেষ করে তথ্য আদান প্রদান ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যে প্রতিশ্রুতির কথা এখানে সিদ্ধান্তে এসেছে, মানবাধিকারের প্রসঙ্গ, আভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে যে আলোচনা হয়েছে সেটা এই মিডিয়া রিপোর্টে গুরুত্ব পেয়েছে। এখনো পর্যন্ত কোনো বৈঠক সংক্রান্ত প্রকাশ্য সরকারি পূর্ণাঙ্গ যৌথ বিবৃতি না পাওয়া গেলেও ওপরে বর্ণিত বিষয়গুলো বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও খুব সাম্প্রতিক প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট দ্বারা নিশ্চিত হয়েছে। সুতরাং বিশ্বাসযোগ্যতা ও সূত্র যাচাইকরণের দিক থেকে দ্য হিল, ডেকান হেরাল্ড, ফার্স্ট পোস্ট এদের যে অফিসিয়াল রিলিজ সেটা খুব গুরুত্বপূর্ণ। 25শে নভেম্বরের এই বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
দোহা সফর করেছিলেন 15 থেকে 18 নভেম্বর গত সপ্তাহে। সেটা ছিল প্রধানত ভারত কাতার দ্বিপাক্ষিক আলোচনার জন্য। তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনা করেছেন। মনে রাখবেন, কিছুদিন আগে ইউনুস সাহেব গিয়েছিলেন, তিনি কাতারের আমিরের সাথে দেখা করতে চেয়েছিলেন, আমির দেখা করেননি। ইউনুসকে ফিরে আসতে হয় আমিরের মায়ের সাথে দেখা করে। এই যেগুলো বৈঠকগুলো জয়শঙ্কর করেছেন, সেখানেও শক্তি, বাণিজ্য, বিনিয়োগ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইত্যাদি নানান বিষয় ছিল। সঙ্গে ছিল ভারত কাতার কৌশলগত অংশীদারিত্ব কিভাবে আরও বাড়ানো যায় তাই। আর তারপরে এই প্রকৃত ত্রিপাক্ষিক বৈঠক। এবারের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো কথা তো আগেই বলেছি, শেখ হাসিনার ভবিষ্যৎ এবং খুব কাশি হয়েছে। সেগুলো হলো শেখ হাসিনার ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভূমিকা, বাংলাদেশের আসন্ন নির্বাচনে কিভাবে আওয়ামী লীগের ভূমিকা থাকবে সেই ব্যাপারটা। এছাড়া তো রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই বৈঠকে যে আলোচনা হয়েছে শেখ হাসিনার ওপর থেকে অপরাধ ট্রাইব্যুনালের দেয়া শাস্তি মকুব করা বা প্রত্যাহারের কথা কিন্তু নিশ্চিতভাবেই এই বৈঠকে আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার শাস্তি দানের আইনি ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে এই রায়কে অবৈধ ঘোষণা করার দাবি ওঠে। দীর্ঘ আলোচনা হয়, তবে সিদ্ধান্ত হয়নি। এটুকু সিদ্ধান্ত হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে চাপ দেবে, যাতে শেখ হাসিনা একদম লেভেল প্লেয়িং ফিল্ডে তিনি বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারেন। আর খলিলুর রহমানের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। ঠিক হয় এই ব্যাপারে পরবর্তী বৈঠক যা ডিসেম্বরে হবে সেখানেই আলোচনা হবে। তবে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশ নিচ্ছে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে সংসদ ভোট ও গণভোট একসঙ্গে হবে এই সিদ্ধান্ত। নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে। এবার আসি বাংলাদেশে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেওয়ার ইস্যুতে, যে ইস্যুটি আর একটা বড় ইস্যু। এই দিল্লি বৈঠকে ডোভাল খলিলুর রহমানকে সতর্ক করে দিয়েছিলেন যে বাংলাদেশ সীমান্ত অঞ্চলে কমপক্ষে 12টি ইসলামিস্ট জঙ্গি শিবির রয়েছে। এই শিবিরগুলি ত্রিপুরা ও কুমিল্লা জেলা সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থিত। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং রংপুর বিভাগেও কিছু শিবির আছে। এই শিবিরগুলি থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সিধা সংযোগ রেখে দিয়েছে। ভারতের শিলিগুড়ি করিডোর এর জন্য হুমকির সম্মুখীন। ভারত এই হুমকি বেশি দিন সহ্য করবে না। আন্তর্জাতিক গোয়েন্দা কর্তৃপক্ষ এবং নির্ভরযোগ্য সংবাদ সূত্র অনুযায়ী নভেম্বর 25-এ অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে জঙ্গিবাদ দমন বিষয়ে আলোচিত বিষয়গুলি ছিল। বাংলাদেশে জঙ্গি শিবির এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সম্পর্কে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হবে, এটা তো বলাই হয়েছে। যেটা বন্ধ হয়ে গিয়েছিল ভারতের সঙ্গে বাংলাদেশের, সেটা হবে। এই ঘাঁটিগুলো ভেঙে দিতে হবে। দিল্লি বৈঠকের পর এই ব্যাপারে বাংলাদেশ কিছুটা এগিয়েছে, তবে অগ্রগতি খুব কম। দোহা বৈঠকে অজিত ডোভাল আমেরিকার অফিসারদের সামনেই বলেছেন ভারত আর একটুও দেরি বরদাস্ত করবে না। খলিলুর রহমান জানান, বাংলাদেশ তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে কুমিল্লা জেলায় অবস্থিত একটি জঙ্গি শিবিরের বিরুদ্ধে সেনাবাহিনী 24শে নভেম্বর অভিযান চালিয়েছে। বেশ কয়েকজন মারা গেছে সেখানে। এটা অজিত ডোভালের সতর্কতার ফলের ইঙ্গিত দেয়। বলা হয় বান্দরবান এবং জঙ্গি এবং রাঙামাটিতেও কিছু জঙ্গি ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। খলিলুর রহমান কথা দেন বাকিগুলো ভাঙা হবে খুব তাড়াতাড়ি। তবে ভারতের পক্ষ থেকে একটু ধৈর্য ধরতে অনুরোধ করেন, সার্জিক্যাল স্ট্রাইক না করার অনুরোধও জানান তিনি। জঙ্গিদের বিষয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা যেটা আগেই বলেছি, আগে ওটা বন্ধ ছিল শেখ হাসিনার সময়, ইউনুসের সময় এসে বন্ধ হয়ে গেছে। সেটা এখন পাকিস্তানের সাথে শুরু হয়েছে। সেটা পাকিস্তানের সাথে আর থাকবে না, হবে ভারতের সাথে। এই সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের সাথে ওই সম্পর্ক কেটে যাবে। মার্কিন সহায়তায় দোহায় উপস্থিত আমেরিকান কর্মকর্তারা গোয়েন্দা এবং প্রযুক্তিগত সহায়তা
স্যাটেলাইট ইমেজিং, ড্রোন মনিটরিং এবং সাইবার নিরাপত্তা সেবা দেবেন বলে কথা দিয়েছেন ভারতকে এবং বাংলাদেশকেও। বাংলাদেশের অবস্থানটা কি তাহলে? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহা বৈঠকে ইসলামী জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ বিরোধে ঢাকার দৃঢ় অবস্থান তুলে ধরেছেন এবং আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদ এবং চরমপন্থা প্রতিরোধে সবসময় অঙ্গীকারবদ্ধ, ভবিষ্যতেও থাকবে। যে ভুলচুক হয়েছে সেটা হবে না। বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাতেও বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করবে। আমেরিকাকে যে এইভাবে আমেরিকাকে ঘুরিয়ে নেওয়ার পুরো কৃতিত্ব কিন্তু ভারতের। দোহা বৈঠকের যে গুরুত্ব সেটা স্পষ্ট হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এখন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের একটা হটস্পট হয়ে উঠেছে, সেটা বন্ধ করতে হবে। পাকিস্তান ও চীনের বাংলাদেশে উপস্থিতি এবার বন্ধ হবে, আমেরিকা তার কথা বলেছে। ভারত, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক সহযোগিতায় দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশের যে অর্থনীতি, তাদের বাণিজ্য, সেগুলো নতুন মাত্রা যোগ করবে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অবস্থা এখন সেই সাপের ছুঁচো গেলার মতো। যা করে ফেলেছেন সেটা এখন হজম হচ্ছে না। ভারত এবং আমেরিকা মাথার উপর খাড়া ধরে রেখেছে, বেচাল দেখলেই ঘাচাং ফু। ধন্যবাদ।